নমস্কার ফ্রেন্ডস, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 2/12/2025 যে রেলের গ্রুপ ডি এর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ম্যাথামেটিক্সের প্রশ্নপত্র নিয়ে। তোমরা জানো আমাদের এই চ্যানেলে আমি আরআরবি গ্রুপ ডি এর যে ম্যাথামেটিক্সের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে একটা সিরিজ চালাচ্ছি। আজকে তার চতুর্থ পাঠ। আজকের এই চতুর্থ পাঠে আমরা 2/12/2025 তারিখের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে ক্লাস তোমাদের কেমন লেগেছে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্নে কি রয়েছে, যদি কোনো সংখ্যার 50% এর, 70% এর, 2/6 এর 539 হয় তবে সংখ্যাটি নির্ণয় করুন। দেখো এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে পরে আমরা কিন্তু কেউ ছেড়ে দিয়ে আসি না, আমরা করেই আসি। কিন্তু ব্যাপারটা হচ্ছে পরীক্ষায় আমরা প্রশ্নের সলিউশন করলাম বা প্রশ্ন সলভ করলাম, এটা কিন্তু ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে আমরা কতটা টাইম কনজিউম করলাম। যাতে আমাদের টাইমটা কম লাগে সেই ব্যবস্থা করে আমাদেরকে কিন্তু অঙ্ক বাড়ি থেকে প্র্যাকটিস করে যেতে হবে। সেই জন্য এই প্রিভিয়াস ইয়ারের যে সিরিজ এটা তোমাদের অনেকটা হেল্প করবে যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসছে এবং সেই প্রশ্নগুলোকে আমরা কিভাবে সলভ করছি, তার জন্য আমার কতটা সময় লাগছে, সেটা হচ্ছে বড় ফ্যাক্টর। ঠিক আছে, তো এইটাকে যদি আমরা নর্মালি করি, দেখো কি লেখা আছে, যদি কোনো সংখ্যার 50%-এর, 70%-এর, 2/6 এর 539 হয় তবে সংখ্যাটি কত। নর্মালি আমরা করলে পরে কি করতাম, সংখ্যাটাকে এক্স ধরতাম, এক্সের 50% মানে 50/100, তারপরে 70% মানে 70/100, তারপরে কি করতাম 2/6 সমান কত হতো 539। তো এইরকমভাবে আমাদেরকে ক্যালকুলেশন করে অঙ্ক করতে হতো। কিন্তু আমি বলছি যে এইটাকে আমরা একটু অন্যভাবে করব, যেটাকে আমরা বলছি রিভার্স ক্যালকুলেশন। তো রিভার্স ক্যালকুলেশনে করলে কি হবে, দেখো রিভার্স ক্যালকুলেশনে করলে আমরা এরকম লিখবো প্রথমে 539। রিভার্স মানে হচ্ছে উল্টানো। তো এই 2/6কে যদি আমরা উল্টে দিই তাহলে কত হয়ে যাবে 6/2। তাহলে এটা কাটাকাটি করলে কত আসে 3 আসে। তাহলে এটার জন্য আমরা কত লিখব 3। এরপরে দেখো এটা আমাদের কত ছিল 70% মানে নিচে পার্সেন্ট তুলে দিলে 70/100 হয়। এটাকে কাটাকাটি করলে কত আসছে 7/10। তাহলে এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কত হবে 10/7। এরপরে আছে এটা 50%, 50% মানে হচ্ছে হাফ। তো এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কত হবে 2। বুঝতে পারলাম। এরপরে তুমি নিজের চোখে দেখতে পাবে যে এই একটা তোমার প্রসেস ছিল আর এই একটা প্রসেস, কোন প্রসেসটা তোমাকে সলিউশন করতে সুবিধা হবে। এরপরে কাটাকাটি করছি, এইটা যদি কাটি 7 7 49, 7 7 49। এবার 3 আর 2 গুণ করলে কত হয় 6। তার মানে 6 এর সঙ্গে 77 গুণ করলে কত হচ্ছে 6 7 42, 7 থেকে 4 42 আর 4 46, আর 10-এর জন্য একটা শূন্য, 4620। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার তুমি ডিসিশন নেবে যে তুমি কিভাবে করবে, তুমি প্রথম প্রসেসে করবে নাকি দ্বিতীয় প্রসেসে করবে। আমি তোমাকে দুটোই বলে দিলাম। ঠিক আছে, চলো পরেরটা দেখি। যদি আমরা এইরকমভাবে অঙ্কগুলোকে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের সময় অনেকটাই কম লাগবে। কিছু কিছু অঙ্ক আমাদের উইদিন সেকেন্ডে হয়ে যাবে, কিছু অঙ্ক আমাদের পেন খাতা ছাড়া হবে। সেটা কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব শেষ পর্যন্ত। বেশ কিছু ট্রিগোনোমেট্রির অঙ্ক রয়েছে, সেই ট্রিগোনোমেট্রির অঙ্কগুলো আমরা কি করব, সলভ করব। দেখো প্রথম 16টি মৌলিক সংখ্যার সমষ্টি কত। এই প্রশ্নটা দেখে প্রত্যেক ছেলে মেয়ে কিন্তু এই প্রশ্নের অ্যান্সার করে আসবেই আসবে, প্রত্যেককে করে আসবে, এবং প্রত্যেককে এইটা করতে গিয়ে মিনিমাম 1 থেকে 2 মিনিট সময় লাগাবে মিনিমাম। কিন্তু আমি তোমাদেরকে একটা প্রসেস বলে দিচ্ছি, দেখো এর কোনো তো শর্টকাট সূত্র আমার জানা নেই। তো এটাকে আমরা কিভাবে মনে রাখবো সেটার জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা জাস্ট এরকমভাবে মনে রাখো যে 1 থেকে 10-এর মধ্যে কতগুলো তোমার মৌলিক সংখ্যা রয়েছে। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 2, 3, 5 প্লাস 7। তাহলে কত হচ্ছে 7 আর 5 12, 15, 17। তাহলে প্রশ্ন তোমাকে যদি কখনো এরকম করে যে 1 থেকে 10-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, তাহলে 4টে মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত, তাহলে তুমি ডিরেক্টলি করে দিতে পারবে 17। তখন কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে 2 যোগ 3 যোগ 5 যোগ 7 এরকম আর করতে হবে না তোমাকে। এরপরে হচ্ছে 11 থেকে 20। 11 থেকে 20-এর মধ্যে কতগুলো আছে, 11 আছে, 13 আছে, 17 আছে আর 19 আছে। এদের যোগফল ভালো করে দেখো, 19 আর 11 যোগ করলে 30 হয়, 17 আর 13 যোগ করলে 30 হয়, তার মানে 60। এরপরে দেখো তোমাকে প্রশ্নে এরকম যদি জিজ্ঞেস করে কখনো যে 1 থেকে 20-এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে তাদের সমষ্টি কত, তাহলে তুমি ডিরেক্টলি বলে দিতে পারবে না, কারণ তোমার মাথার মধ্যে কি আছে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 17, আর 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যার যোগফল কত হবে
60 আর 77। বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? যদি আমরা এইরকমভাবে লিখতে লিখতে যাই, একবার লিখে নিই জীবনে, তাহলে কিন্তু আর সারা জীবনে আমাদেরকে এরকমভাবে লিখতে হবে না। এরপরে আমার কি আসে? এরপরে আমি লিখব 21 থেকে 30-এর মধ্যে কতগুলো আছে। দেখো 21 থেকে 30-এর মধ্যে কতগুলো আছে? 23 আছে, আর কত আছে? 29। 23 আর 29 যোগ করলে কত হয়? 9 আর 3 12, 52। এরপরে কত হবে? 31 থেকে 40। 31 থেকে 40-এর মধ্যে কে কে আছে? 31 আছে আর 37 আছে। এইটা করলে কত হচ্ছে? 68। এরপরে 40 থেকে 50, 40 থেকে 50-এর মধ্যে কে কে আছে? সেটা হচ্ছে তোমার 41 আছে, 43 আছে আর 47 আছে। যোগ করলে কত হচ্ছে? 47 আর 43 যোগ করলে হয় 90, 90 130, 131। তাহলে 1 থেকে 50 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে? মৌলিক সংখ্যা আছে, প্রথমে আছে 4টে, তারপরে আছে 4টে 8টা, তারপরে দুটো 10টা, তারপরে দুটো 12টা, তারপরে 3টে 15টা। তাহলে পরীক্ষায় যদি আমাকে জিজ্ঞেস করে যে 1 থেকে 50-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, তাহলে আমি কি বলতে পারবো? 15টা মৌলিক সংখ্যা আছে। পরীক্ষায় যদি আমাকে জিজ্ঞেস করে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত, তখন আমি কি করব? আমি পরপর লিখে দেব 77, 52 আর হচ্ছে 88। তাহলে কত হচ্ছে? দেখো 8 2 10 17, 6 5 11, 17 18, 187। 4 4 8 আর 2 10। তাহলে প্রথম 10টার যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি কি লিখবো? 77 আর 52 হচ্ছে 129। আমাকে কি জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়? যে প্রথম 10টি, এখানে লেখা আছে প্রথম 16টি, যদি পরীক্ষায় আমাকে জিজ্ঞেস করতো প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল কত, তাহলে আমি ডাইরেক্ট কত বলতাম? 129। আমাকে যোগ করতে হতো না, আমি মনে রাখবো। তারপরে জিজ্ঞেস করেছে প্রথম 15টি সংখ্যার যোগফল কত, তাহলে আমি প্রথমে জানি প্রথম 10টার হচ্ছে 129, তারপরে আছে 68 আর 131। তাহলে এদের যোগফল করলে কত হবে? 129 এ 9, 1 10 আর 8 18, হাতে থাকে 1, 2 আর 6 8 আর 3 11, হাতে রাখে 12, হাত থেকে 1, 2 1 3, 328। প্রথম 15টা মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 328। পরীক্ষায় আমাকে কি জিজ্ঞেস করেছে? প্রথম 16টা। তো আমি কোনটা মনে রেখে যাব? এইটাকে আমি একটা চার্ট বানিয়ে নেব এবং এই চার্টটাকে আমি মনে রাখবো। তোমরা চাইলে পরে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রথম 15টা মৌলিক সংখ্যার যোগফল 328, তারপরের মৌলিক সংখ্যা হচ্ছে 53। তাহলে এর সঙ্গে 53 যোগ করে দেবো, তাহলে কত হবে? 8 3 11, 7 8, 381। অ্যান্সার কত হবে? 381। এটা আমি প্রথমবারই করব আর এটাই হবে আমার শেষবার। এরপরে খালি আমি রিমাইন্ড করব যে প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল কত? 129। প্রথম 15টি মৌলিক সংখ্যার যোগফল কত? 328। এরপর আমাকে বললো প্রথম 20টা মৌলিক সংখ্যার কত, তাহলে আমাকে বাকি 5টা খুঁজতে হবে। ক্লিয়ার হয়েছে? চলো তারপরেরটা দেখি। এখানে দেখো আমার একটা ত্রিভুজ দিয়ে অঙ্ক দেওয়া আছে। কি বলেছে? একটা ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে 41 সেমি, 21 সেমি, 50 সেমি। 21 সেমি দৈর্ঘ্যের বাহুটির সাপেক্ষে অঙ্কিত উচ্চতার দৈর্ঘ্য কত? এটা 2022 সালেও জিজ্ঞেস করেছে, 2025 সালেও জিজ্ঞেস করেছে, সেম অঙ্ক। এই অঙ্কটার সলিউশন আমরা কিভাবে করব? দেখো এই ধরনের অঙ্ক যখনই আমাকে দেওয়া আছে, তখন আমাকে কি করতে হবে? আগে বুঝতে হবে যে চিত্রটা কেমন হতে পারে। চিত্রটা ঠিক অনেকটা এইরকম হবে। চিত্রটা অনেকটা এইরকম, কিন্তু উচ্চতা বলতে কোনটাকে বোঝায়? পারপেন্ডিকুলার যেটা আছে সেটা। মানে তুমি সাপোজ ধরো চিত্রটা এইরকম হতো, সোজা হতো, এই লম্বটা আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে এই রকম ধরনের অঙ্ক দিলে পরে আমরা কি করব? আমরা করব কি? হেরনের সূত্র অনুযায়ী করব। হেরনের সূত্র অনুযায়ী করব কিভাবে? ভালো করে দেখো। হেরনের সূত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে প্রথমে কি জানতে হবে? অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা মানে কি? এই তিনটে যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে এই তিনটে যোগফল করলে হচ্ছে কত? 40 আর 20 60, 60 আর 50 110, 112। 112 অর্ধেক মানে কত? তাহলে এস এর ভ্যালু কত হবে? 56। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কত হলো? 56। এই তিনটে যোগফল করে আমি 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমার 56 বেরোবে। এইবার এর ক্ষেত্রফলের সূত্র কি? এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরকম, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। তাহলে এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু পেয়েছি 56। এবার দেখো তারপরে কি আছে? এস থেকে এ বাদ, এ বাদ মানে প্রথম দৈর্ঘ্যটা 41 বাদ, 56 থেকে 41 বাদ দিলে কত হয়? 15।
তারপরে 56 থেকে বি বাদ 21 বাদ, তাহলে কত হবে 35। তারপরে 56 থেকে কত বাদ 50 বাদ, তাহলে কত হবে 6। এবার রুট থেকে বের করতে গেলে আমাকে একে ভাঙতে হবে। এটা আমি ভাঙলাম 7 8 56, 3 5 15, 5 7 35 আর 3 2 6। তো যদি আমি বের করি, দেখো দুটো 7 থেকে আমি কি পেলাম, একটা 7 পেলাম। আচ্ছা 15কে আমার ভাঙা হয়নি, 3 × 5 এটা হবে, তাহলে 5 5 কেটে গেল, একটা 5 আসলো, এই 3 3-এর জন্য একটা 3 পেলাম। আর এখানে দেখো একটা 2 আছে আর এখানে 8 আছে, 8 মানে 3টে 2 আর এখানে একটা 2, 4টে 2, তাহলে 4টে 2-এর জন্য দুটো 2 পাবো, অর্থাৎ 4 পাবো। তাহলে কত হচ্ছে 4 5 20 আর 3 7 21, তার মানে কত হচ্ছে 21 2 42, 420 হচ্ছে আমার ক্ষেত্রফল। তাহলে আমি ক্ষেত্রফল পেয়ে গেলাম। ক্ষেত্রফল যখন পেয়ে যাব তখন আমি হাইট বের করতে পারবো। হাইটের সূত্র কি, ক্ষেত্রফল সমান হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু কি উচ্চতা বা হাইট। তাহলে এটাকে আমি যদি ডিরেক্টলি করি তাহলে কি লিখতে পারি, 420 ইন্টু 21 বাই এই 2/21, 2/21 হয়ে যাবে। ভালো করে দেখো, এই হাফটা এইদিকে চলে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আর এই ভূমির দৈর্ঘ্য কত দেওয়া আছে 21, তাহলে এটাকে কাটাকাটি করলে কত হচ্ছে 20, 20 দুগুণে 40, তাহলে অ্যান্সার কত হবে আমার 40 সেন্টিমিটার। বুঝতে পেরেছি? যদি বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো পরেরটা দেখে নিই। পরের প্রশ্নে কি বলেছে, পরের প্রশ্নে বলেছে একটি পণ্য 2600 টাকায় কেনা হলো। কি হলো, কেনা হলো। এর নির্ধারিত মূল্য, নির্ধারিত মানে হচ্ছে মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস উপর 20% বাড়িয়ে রাখা হলো। এরপর নির্ধারিত মূল্য অর্থাৎ মার্কেট প্রাইসের উপর 10% ছাড় দিয়ে পণ্যটি বিক্রি করা হলো। এই লেনদেনে লাভের হার কত ছিল? এই অঙ্কটাকে দেখা মাত্রই কিন্তু আমরা কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো। কিভাবে সেটা দেখো। যদি আমরা এটাকে অ্যান্সার এরকমভাবে করি, +20 -10 -20 ইন্টু 10/100, তাহলে আমার কত হয়ে যাবে 8, তার মানে 8% ছাড়। কিভাবে হচ্ছে, এই 0 0 কেটে গেল, তার মানে তোমার থাকলো 2 1 2, তাহলে এখানে -2, এখানে -10 মানে -12, আর এখানে আছে +20, তাহলে কত হচ্ছে 8 হচ্ছে না, তাহলে 8% তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমার কি হবে, লাভের হার কত ছিল 8%, অ্যান্সার আমার 8% হয়ে যাবে। বুঝতে পেরেছি? চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নে কি বলা আছে, তিনটে সংখ্যার সমষ্টি 8784, যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 20:18 হয় এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 21:12 হয়, তবে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করো। এটাকে আমরা যদি জেনারেলি করি তাহলে একরকম হবে, আর যদি আমরা একটু অন্যভাবে করি তাহলে আমাদের সময়টা অনেক কম লাগবে। দেখো এটাকে যদি আমি প্রথমেই কেটে নিই তাহলে এটা কত হবে 10, এটা হবে 9। এটাকে যদি কেটে নিই তাহলে হবে 3 7 21, এটা হবে 3 4 12। তাহলে আমি সাপোজ ধরলাম যে এ বি আর সি তিনটে সংখ্যা, তা প্রথম আর দ্বিতীয় সংখ্যা কি আছে 10:9, আর দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত কত আছে 7:4। তো তিনটে যদি আমরা অনুপাত বের করি তাহলে এটা 9 হয়ে গেল, এটা 7 হয়ে গেল। যেদিকে ফাঁকা থাকবে যার দিকে সেই সংখ্যাটা বসে যাবে। 7 10 70, 7 9 63 আর 4 9 36। এইবার তোমাকে কি বলেছে, প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য। তো প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য কত হবে 34, পার্থক্য কত হচ্ছে 34। এইবার কি বলেছে, তিনটে সংখ্যার সমষ্টি। তো তিনটে সংখ্যার সমষ্টি মানে কি, তিনটে সংখ্যার অনুপাতের সমষ্টি হবে। 6 আর 3 9, 3 6 9 আর 7 16, 169। এইবার তুমি দেখো এই 169 ইউনিটের ভ্যালুই কত আমার 8784, তাই না? অ্যাকর্ডিং টু কোশ্চেন আমার কাছে সেটাই বলেছে, 169 ইউনিটের ভ্যালু 8784। তাহলে যদি 169 ইউনিটের ভ্যালু আমার 8784 হয়, তাহলে 34 ইউনিটের ভ্যালু আমার কত হবে, এটা আমাকে বের করতে হবে। তো এই ক্যালকুলেশনটা যদি আমি এখন করতে যাই তাহলে আমার অনেকটা সময় লেগে যাবে, কিন্তু আমি এই ক্যালকুলেশনটা না করে আমি অঙ্ক করতে পারবো। কিভাবে, ভালো করে দেখো। এই 169কে দিয়ে 8784 ভাগ করলে পরে যে ভাগফল বেরোবে সেটাকে তো আমরা কাটাকাটি করে এখানে ধরো বসালাম, সাপোজ এক্স হলো। এই এক্সের সঙ্গে 34 গুণ করলে যেটা বেরোবে সেটাই তো আমার এখানে অ্যান্সারে থাকবে, তাই না? তাহলে আমি এটা বলতে পারি যে 34 দ্বারা বিভাজ্য হবে এমন সংখ্যা এখানে রয়েছে। বলতে পারি আমি, যদি আমার ভালো করে দেখো, এখানে যদি আমার উপরে থাকতো 9 আর নিচে থাকতো 3 আর এখানে থাকতো 2, সাপোজ ধরো 2টা হচ্ছে 34, 9টা হচ্ছে 8784 আর এখানে 3টা হচ্ছে 169, তাহলে আমি 3কে দিয়ে 9কে কাটলাম, কত হলো 3। এই 3-এর সঙ্গে 2 গুণ হয়ে আমার কত হচ্ছে 6 হচ্ছে না? তো আমি সেটাই তোমাদেরকে বলতে চাইলাম যে 34-এর সঙ্গে এখানে যে ভাগফলটা বেরোবে সেই দুটোর গুণফল হয়েই তো এটা বেরোবে, এখানকার মধ্যে যে কোনো একজন।
এখানে যেমন 6 বেরোলো সেটা এখানে আসবে। তাহলে আমি বললাম যে এই ক্যালকুলেশন না করে আমি কিভাবে করতে পারি। তাহলে যখন আমার এই পর্যন্ত হয়ে গেল 34 বেরিয়ে আসলো, তার মানে 34 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, যে সংখ্যা 34 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যা কি হবে, 17 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 17 দ্বারা বিভাজ্য আমি দেখব যে এই 4টে অপশনের মধ্যে কে আছে। কিভাবে করব সেটারও একটা নিয়ম আছে। আমরা ইউনিট ডিজিট, লাস্ট ইউনিট ডিজিটকে ধরবো, কত আছে 7, 7-এর সঙ্গে কত গুণ করে দেবো, 5 গুণ করে দেবো, কত হলো 5 7 35, এখানে থাকলো কত 168। তো 168 থেকে যদি আমি 35 বিয়োগ করি তাহলে কত আসছে 3 3 133। এরপরে আমার 3 এসছে ইউনিট ডিজিট, তাহলে এর সঙ্গে যদি আমি 5 গুণ করে দিই তাহলে কত হচ্ছে 3 5 15 আর এখানে 13, এই দুটোর মধ্যে ডিফারেন্স করলে কত হচ্ছে 2, তাহলে এটা আমার 17 দ্বারা বিভাজ্য নয়। তারপরের অপশনটাকে দেখি 8 আছে, তার মানে 5 8 40 হবে, তাহলে 176 থেকে আমি 40 বাদ দেবো, তাহলে কত আসছে 6 3 136। এবার এই 6-এর সঙ্গে আবার 5 গুণ করব, তাহলে কত হয়ে গেল 5 6 30। এবার দেখো 13 থেকে 30 বিয়োগ করলে কত হয় 17। এই 17 আর এই 17 কি হয়ে যাবে 17 দ্বারা বিভাজ্য হবে, তার মানে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এইবার তোমরা তোমাদের সন্তুষ্টির জন্য সি আর ডিকে তোমরা ক্যালকুলেশন করে দেখে নাও যে 17 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 17 দ্বারা বিভাজ্য নিয়ম কি বললাম, ইউনিট ডিজিটকে অলওয়েজ আমরা কি করতে থাকবো 5-এর সঙ্গে গুণ করতে থাকবো, আর বাকি ডিজিটগুলোকে কি করতে থাকবো সেই গুণফলের সঙ্গে বিয়োগ করতে থাকবো। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে কি বলেছে, সুনীল ও শ্যামের বর্তমান বয়সের অনুপাত 3:4। এখান থেকে 25 বছর পরে, এখন থেকে 25 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে 8:9। সুনীলের বর্তমান বয়স কত। দেখো এই অঙ্কটাকে দেখার পরেই প্রত্যেককে কি করার চেষ্টা করবে, প্রত্যেকেই করার চেষ্টা করবে যে সুনীল আর শ্যাম এদের বয়সের অনুপাত বলেছে 3:4, তাই না। তাহলে সুনীলকে আমি ধরে নিলাম, সুনীলের বর্তমান বয়স 3x, শ্যামের 4x। তাহলে এর সঙ্গে আমি 25 যোগ করব, এর সঙ্গেও আমি কত যোগ করব 25 যোগ করে দেবো, 25 বছর পরে বলেছে, তাহলে এদের রেশিও সমান কি হবে 8:9। এরপরে অ্যাকর্ডিং টু সূত্র আমাদের কি করতে হয়, প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ আর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ করে ক্যালকুলেশন করতে হয়। এইভাবেই করবে তোমরা, কিন্তু আমি বলছি এই অঙ্কটাকে পেন খাতা ছাড়া সম্ভব। কিভাবে, আমি ধরো পেন সরিয়ে নিলাম, এরপরে আমি তোমাকে বললাম যে সুনীলের বর্তমান বয়স আর 25 বছর পরের বয়সের অনুপাতের মধ্যে পার্থক্য কত 5 বছর, শ্যামলের বর্তমান বয়স আর 25 বছর পরের বয়সের পার্থক্য কত 5। তার মানে আমি বলতে পারি এই 5 ইউনিট সমান কত 25 বছর। তাহলে আমি এরকম লিখলাম যে 5 ইউনিট সমান হচ্ছে 25 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 5 বছর। তাহলে কি জিজ্ঞেস করেছে আমাকে, সুনীলের বর্তমান বয়স কত, সুনীলের বর্তমান বয়স কত 3, তাহলে 3 5 15, অ্যান্সার হয়ে গেল। আমার এত বড় ক্যালকুলেশনের দরকার নেই। বুঝতে পারছি? যদি বুঝতে পারি তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। যদি তোমরা লাইক কমেন্ট করো তাহলে ভালো লাগে। আমি বারবারই বলেছি আমার চ্যানেলে ভিউ কম হয়, মানে আমার ভিডিওয় ভিউ কম হয়, কিন্তু যে 20 জন বা 40 জন দেখবে তারা যেন ভাই হেল্প পায়, তারা যেন হেল্প পায়। এবং তারা যে হেল্প পাচ্ছে সেটা আমি বুঝবো কিভাবে, যদি তোমরা কোনো অ্যাক্টিভিটি না দেখাও। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের হেল্প হচ্ছে কিনা। পরের প্রশ্নটা দেখো, বলেছে 19 জন পুরুষ এবং 13 জন মহিলা মিলে একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করে, আর অন্যদিকে 17 জন পুরুষ এবং 9 জন মহিলা মিলে একই কাজ 14 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে কতজন মহিলার কাজ একজন পুরুষের কাজের সমান, এই প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তাহলে এইটা আমরা কিভাবে করব। দেখো প্রথমে আমরা কি বলেছিলাম, এই অঙ্ক যখন আমরা করেছিলাম আমি বলেছিলাম যে সময়ের সঙ্গে যখন আমাদের দক্ষতা বা এফিসিয়েন্সি গুণ হয় তখন আমাদের কি হয়ে যায়, ওয়ার্ক হয়ে যায়, কাজ হয়ে যায়। তাহলে এখানে আমার 19 জন পুরুষ আর 13 জন মহিলা কত সময় নিচ্ছে 12 দিন। তাহলে 12 দিন আগে রাখলাম আর ভিতরে ব্র্যাকেটের মধ্যে রাখলাম 19 জন পুরুষ প্লাস 13 জন মহিলা। তাহলে এই টোটালটা আমার কি এফিসিয়েন্সি আর এটা আমার কি সময়। তাহলে এফিসিয়েন্সি সময় গুণ হয়ে গিয়ে কী হলো, কাজ হলো। তাহলে এই ক্ষেত্রেও আমার কি হবে 14 দিন সময় নিচ্ছে, 17 জন পুরুষ আছে আর 9 জন মহিলা আছে। তাহলে এদিকের যা কাজের পরিমাণ এদিকেও আমার কাজের পরিমাণ আমি কি করে দিলাম, সমান করে দিলাম। এরপর আমার ক্যালকুলেশন 6 দুগুণে 12 আর 7 দুগুণে 14, 6 19 কত হবে 6 9 54, 5 আগে 14 114 এম প্লাস 6 13 78 ডাব্লু, এটা হবে 7 17 49 7 7 49 4 7 4 11 119 এম প্লাস হচ্ছে 7 9 63
ডাব্লু। এইবার এমকে এমের জায়গায় আর ডাব্লুকে ডাব্লুর জায়গায়, তো এখানে ডাব্লু 63 আছে, 78 আছে, 63কে এদিকে নিয়ে চলে আসলাম, 63 ডাব্লু, তাহলে কত হচ্ছে 5 ডাব্লু। এখানে 119 আছে, এখানে 114 আছে, 114কে 119-এর কাছে নিয়ে চলে আসলাম, তাহলে কত হলো 5 এম। আচ্ছা ভুল হয়ে গেল কোথাও, আচ্ছা এখানে ভুল হয়েছিল, 8 থেকে 3 বাদ দিলে 5 হয়, 7 থেকে 6 বাদ দিলে 1 হয়, 15। এরপরে দেখো 5 দিয়ে 15কে কাটলে কত হয়, 3 জন মহিলা সমান 1 জন পুরুষ। তার মানে এখানে কি বলেছে, কতজন মহিলার কাজ 1 জন পুরুষের সমান, তো 1 জন পুরুষের সমান হচ্ছে 3 জন মহিলার কাজ। অ্যান্সার কি হবে, অপশান ডি। বুঝতে পেরেছি? চলো পরেরটা দেখে নিই। বলেছে একটি ট্রেন 2708 মিটার এবং 2195 মিটার দৈর্ঘ্যের দুটি সুড়ঙ্গ যথাক্রমে 88 সেকেন্ড এবং 76 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো এই ট্রেনের দৈর্ঘ্যের অঙ্ক আমি তোমাদেরকে খুব ভালোভাবে করিয়েছিলাম, তো আমি চাইবো এই অঙ্কটার তোমরা সলিউশন করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ঠিক আছে, আমি পরের প্রশ্নটা নিয়ে আলোচনা করছি, এই প্রশ্নটার অ্যান্সার তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। পরেরটা দেখো কি বলেছে, রবি রাজের চেয়ে 80 টাকা বেশি খরচ করে। এখানে আমি লিখলাম রবি আর রাজ। এই অঙ্কটা করতে কিন্তু তোমাদের পেন খাতা লাগবে না এবং দেখা মাত্রই হয়ে যাবে। তো রবি কি পেয়েছে, রাজের চেয়ে 80 টাকা বেশি খরচ করছে, তার মানে এদের দুইজনের ডিফারেন্স কত, 80 টাকা। তারা যা খরচ করেছে, খরচের ডিফারেন্স 80 টাকা। এবার বলছে যদি তারা দুজনে মিলে 380 টাকা খরচ করে, তাহলে প্রথমে আমি এই 80 থেকে 80কে বিয়োগ করে দিলাম, আর কত থাকলো 300। 300কে 2 দিয়ে ভাগ করলাম, দুজন আছে, তাহলে কত করে পেলো 150। তাহলে আমি রাজকেও 150 দিলাম, রবিকেও 150 দিলাম, তাই না? রবি রাজের চেয়ে 80 টাকা বেশি খরচ করেছে, তার মানে এইখানে তো 80 টাকা ঢুকে আছে। আমাকে জিজ্ঞেস করেছে তবে রাজ কত টাকা খরচ করে, রাজ 150 টাকা খরচ করে। এবার দেখো তুমি এই 150 সঙ্গে 80 যোগ করে দাও, যদিও তোমাকে জিজ্ঞেস করেনি, 8 5 13 230, তার মানে রবি 230 টাকা খরচ করেছে আর রাজ 150 টাকা খরচ করেছে। এটা পেন খাতা লাগবেই না, তোমার 80 থেকে 300 বিয়োগ করে 380 থেকে 80 বিয়োগ করে দিতে 300 আসতো, সেটাকে 2 দিয়ে ভাগ করে দিতে যেটা হতো সেটাই তোমার অ্যান্সার বেরিয়ে যেত। তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।